নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা। এখন শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন আমার ভালুক শিকার। লিখেছেন শিবরাম চক্রবর্তী। শুরু করছি আজকের গল্প পাঠ, আমার ভালুক শিকার। তোমরা আমাকে গল্প লেখক বলেই জানো, কিন্তু আমি যে একজন ভালো শিকারী এই খবর নিশ্চয়ই তোমাদের জানা নেই। আমি নিজেই এই কথা জানতাম না, শিকার করার আগের মুহূর্ত পর্যন্ত। আজকাল প্রায় শোনা যায় কথায় কথায় নাকি 10-12 বছরের ছেলেরা 10-12 হাত বাঘ শিকার করে ফেলেছে। 7ই জুলাইয়ের খবরের কাগজেই তো তোমরা দেখবে একটা 7 বছরের ছেলে 9 ফিট বাঘ সাবার করে দিয়েছে। বাঘটার উপদ্রবে গ্রাম শুদ্ধ লোকে ভীত সন্ত্রস্ত, কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। ভাগ্যিস সেখানকার তালুকদারের একটা ছেলে ছিল, এবং সৌভাগ্যের কথা যে তার বয়স ছিল মোটে বছর 7। তাই গ্রামবাসীদের বাঘের হাত থেকে এত সহজেই পরিত্রাণ পাওয়া সম্ভব হলো। তোমরা হয়তো বলবে যে ছেলেটার ওজনের চেয়ে বন্দুকের ওজনেই যে ভারী বেশি। তা হতে পারে, তবু এই কথা আমি অবিশ্বাস করি না, বিশেষ করে যখন খবরের কাগজে ছাপার অক্ষরে নিজের চোখে দেখেছি। আমার ভালুক শিকারের খবরটাও কাগজেই দেখেছিলাম। তারপর থেকেই তো ঘটনায় আমার দারুণ বিশ্বাস হয়ে গেছে। আমি ধারণা করতেই পারিনি যে আমি ভালুকটাকে মেরেছি, এবং ভালুকটার মনেও যেন সেই সন্দেহ বরাবর ছিল মনে হয় মরার আগে পর্যন্ত। কিন্তু যখন খবরের কাগজে আমার শিকার কাহিনী নিজে পড়লাম, নিজের কৃতিত্ব সম্বন্ধে অমূলক ধারণা আমার দূর হলো। ভালুকটার সন্দেহ বোধ করি শেষ অবধি থেকেই গিয়েছিল, কেননা খবরের কাগজটা চোখে দেখার পর্যন্ত তো তার সুযোগ হয়নি। কিন্তু না হোক, সে নিজেই দূর হয়ে গেছে। সেই রোমাঞ্চকর ঘটনাটা এবার তোমাদের বলি। আমার মাস্তুতো বড়দা সুন্দরবনের দিকে অনেক জমি টমি কিনে চাষবাস শুরু করেছিলেন। সেদিন তার চিঠি পেলাম, এবার গ্রীষ্মটা এধারেই কাটিয়ে যাও না ভাই, নতুন জীবনের আস্বাদ পাবে, অভিজ্ঞতাও বেড়ে যাবে অনেক। সঙ্গে করে কিছুই আনতে হবে না, কেবল কয়েক জোড়া কাপড় এনো। আমি লিখলাম, যেতে লিখেছ যাব না হয়, কিন্তু এত কাপড় নিয়ে যেতে হবে কেন সেটা তো বুঝলাম না। আমার সুটকেসে তো 2খানার বেশি ধরবে না, এবং বাড়তি বোঝা বইতে আমি নারাজ। আর তাছাড়া এই সেদিনই তো তুমি কলকাতা থেকে 12 জোড়া কাপড় নিয়ে গেছো। এত কাপড় সেখানে কি করো? বৌদি নিশ্চয়ই ধুতি পরে না। তোমার কাপড়েই আমার চলে যাবে, তুমি তো একলা মানুষ বাপু। দাদা সংক্ষিপ্ত জবাব দিলেন, আরে কিছু না, বাঘের জন্য। আমার পাল্টা জবাব গেল, সে কি? বাঘে ছাগল গরুই চুরি করে, এটাই শুনেছি। আজকাল কি কাপড় চোপড়ও সরাচ্ছে নাকি? কাপড় চোপড়ের ব্যবহার যখন শিখেছে, তখন তো তারা রীতিমতন সভ্য হয়ে গেছে বলতে হবে। দাদা উত্তর দিলেন, চিঠিতে অত বকতে পারি না। আমার এখানে এসে তোমার কাপড়ের অভাব হবে না একথা নিশ্চয়ই, কিন্তু যে কাপড় তোমাকে আমি আনতে বলেছি তার দরকার ওই পথেই। চিড়িয়াখানার বাঘই দেখেছ, আসল বাঘ তো কোনোদিনও দেখোনি, আসল বাঘের হুঙ্কারও শোনোনি। চিড়িয়াখানার ওগুলোকে বেড়াল বলতে পারো। সুন্দরবন দিয়ে স্টিমারে আসতে দুপাশের জঙ্গলে বাঘের গর্জন শোনা যায়। শোনা মাত্রই কাপড় বদলানোর প্রয়োজন অনুভব করবে, বুঝলে? প্রায় সকলেই সেটাই করে থাকেন। যত ঘন ঘন ডাকবে, ডাকটা অবশ্য তাদের খেয়ালের উপর নির্ভর করে, যাই হোক, তত ঘন ঘনই কাপড়ের প্রয়োজন। তবে তুমি যদি খাকি প্যান্ট পরে আসো তাহলে দরকার হবে না। এবার বুঝতে পারলে? অতঃপর
24 জোড়া কাপড় কিনে নিয়ে আমি সুন্দরবনে গমন করলাম। আমার মাস্তুতো দাদাও একজন বড় শিকারী। এর তথ্যটা আগে জানতাম না, এবার গিয়ে জানলাম। শুধু হাতেই অনেক দুর্ধর্ষ বাঘকে তিনি পটকে ফেলেছেন। বন্দুক নিয়েও শিকারের অভ্যাস আছে তার, কিন্তু সেই রকম সুযোগে তিনি বন্দুককে লাঠির মতন ব্যবহার করতেই ভালোবাসেন। তার মতে কেঁদো বাঘকে কাঁদাতে হলে বন্দুকের গুতোই প্রশস্ত। গুলি করা কোনো কাজের কথাই নয়। কিছুদিন আগে এক বাঘের সঙ্গে তার খুব হাতাহাতি হয়েছিল, তার নিজের মুখেই আমার শোনা কথা। বাঘটার অত্যাচার বিজয় বেড়ে গেছিল, সমস্ত গ্রামটার নিদ্রার ব্যাঘাত ঘটাতো ব্যাটটা, এমনকি তাদের স্বপ্নের মধ্যে এসেও হানা দিতে পর্যন্ত। দাদার নিজের ভাষাতেই বলি, তারপর তো ভাই বেরুলাম বন্দুক নিয়ে। কি করি, গোটা গ্রামের অনুরোধ যে, ঠেলা তো যায় না, একাই গেলাম। সঙ্গে লোকজন নিয়ে শিকারে যাওয়া আমি মোটেই পছন্দ করি না। একবার অনেক লোক সঙ্গে নিয়ে যা বিপদে পড়েছিলাম কি বলবো। বাঘ পড়লো তাদের তারা, তারা এসে পড়লো আমার ঘাড়ে। মানুষের তারায় প্রাণে মারা যায় আর কি। গেলাম, কিছু দূর যেতেই দেখি সম্মুখে বাঘ। বন্দুক ছুটতে গিয়ে জানলাম টোটা আনা হয়নি, আর সে বন্দুকটা এমন ভারী যে তাকে লাঠির মতো খেলানো যায় না। কি করি, বন্দুক ফেলে দিয়ে শুধু হাতেই বাঘের ওপর ঝাঁপিয়ে পড়লাম। জোর ধস্তাধস্তি, কখনো বাঘ ওপরে আমি নিচে, কখনো আমি নিচে বাঘ উপরে। বাঘটাকে প্রায় কাবু করেই এনেছি। এমন সময়ে আমি রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করছি। বৌদি বাধা দিয়ে বললেন, এমন সময়ে তোমার দাদা গেলেন তক্তাপোষ থেকে পড়ে, জলের ছাড় দিয়ে হাওয়া করে অনেক কষ্টে ওর জ্ঞান ফিরিয়ে আনি। মাথাটা গেল ফেটে, বুঝলে তো, 3 দিন জলপটে দিতে হয়েছিল। এই হলো বাঘের শিকার। এরপর দাদা 12 দিন আর বৌদির সঙ্গে কোনো বাক্যালাপ করলেন না, এবং মাছের মুড়ো সব আমার পাতেই পড়তে লাগলো। দাদা একদিন চুপি চুপি আমায় বললেন, তোমার বৌদির কীর্তি জানো না তো? খুকিকে নিয়ে পাশের জঙ্গলে জাম কুড়োতে গিয়ে পড়েছিলেন এক ভালুকের পাল্লায়। খুকি তো পালিয়ে এলো, উনি ভয়ে জবুথবু হয়ে একটা উইয়ের ঠিপির উপর বসে পড়ে এমন চেঁচামেচি আর কান্নাকাটি শুরু করে দিলেন যে ভাল্লুকটা ওর ব্যবহারে লজ্জিত হয়ে ফিরে গেল। আমি বললাম, ওর ভাষা না বুঝতে পেরে হতভম্ব হয়ে গেছিল, এমনও তো হতে পারে। দাদা বিরক্তি প্রকাশ করলেন, ভারী তো ভাষা, প্রত্যেক চিঠিতে 200 করে বানান ভুল। বৌদির পক্ষ সমর্থন করতে আমাকে অন্তত মাছের মুড়োর কৃতজ্ঞতা সূত্রেও বলতে হলো। ভাল্লুকরা শুনেছি সাইলেন্ট ওয়ার্কার, বক্তৃতা টক্তৃতা ওরা তত পছন্দ করে না। কাজেই বৌদি ভাল্লুক তাড়াবার ব্রহ্মাস্ত্রই প্রয়োগ করেছিলেন, বুঝলে দাদা? দাদা কোনো জবাব দিলেন না, আপন মনে গজরাতে লাগলেন। বৌদির তরফে আমার ওকালতি শুনে তিনি মুচড়ে পড়লেন কি ক্ষেপে গেলেন ঠিক ঠাউর করতে পারলাম না, কিন্তু সেদিন বিকেলবেলাতেই তার মনোভাব টের পাওয়া গেল। দাদা আমাকে হুকুম করলেন, পাশের জঙ্গল থেকে এক ঝুড়ি জাম কুড়িয়ে আনো তো। সেই জঙ্গল যেখানে বৌদির সঙ্গে ভালুকের প্রথম দর্শন ঘটেছিল। দাদার গড় হজম হয়েছিল, তাই জাম খাওয়ার দরকার, কিন্তু আমি দাদার ডিপ্লোমেসি ধরতে পারলাম। আমাকে ভাল্লুকের হাতে ছেড়ে দিয়ে আমাকে শুদ্ধ বিনা আয়াসে হজম করার মতলব। বুঝলাম বৌদির পক্ষে হয়ে যাওয়াটা আমার ভালো হয়নি। আমতামতা করছি দেখি দাদা বললেন, আমার বন্দুকটা না হয় নিয়ে যা,
কিন্তু দেখিস ভুলে ফেলে আসিস না যেন। উফ, কি কুটচক্রী আমার মাস্তুতো বড়দা! ভালুকের সম্মুখে দাঁড়িয়ে বক্তৃতা করা বরং আমার পক্ষে এটা আরো সম্ভব হতে পারে, কিন্তু বন্দুক ছোড়া? একলা থাকলে হয়তো দৌড়িয়ে আসতে পারবো, কিন্তু ওই ভারী বন্দুক নিয়ে দৌড়তে হলে সেই রেসে ভাল্লুকই যে প্রথম হবে এ বিষয়ে আমার কোনো সন্দেহ ছিল না। দেখলাম দাদাও তেমনি স্থির নিশ্চিত। দাদা জামের ঝুড়ি আর বন্দুকটা আমার হাতে এগিয়ে দিয়ে বললেন, চট করে যা, দেরি করিস নে। তোর খুব ভয় করছে নাকি রে? অগত্যা আমায় বেরোতে হলো। বেশ দেখতে পেলাম আমার মাস্তুতো বর্দা মাছের মুড়োর বিরহ তার প্রাণে সইছিল না। আড়ালে একটু মুচকি হেসে নিলেন। এই বিদেশ বিভুঁইয়ে মাস্তুতো ভাইয়ের নিমন্ত্রণ রক্ষা করতে এসে ভালো করিনি। খতিয়ে দেখলাম ওই 24 জোড়া কাপড়ই বর্দার নেট লাভ। বেরিয়ে পড়লাম, এক হাতে ঝুড়ি আর এক হাতে বন্দুক। নিশ্চয়ই আমাকে খুব বীরের মতো দেখাচ্ছিল, যদিও একটু বিশ্রী রকমের ভারী, তবু বন্দুকে আমাকে বেশ মানায়। ক্রমশ মনে সাহস এলো। আসুক না বেটা ভালুক, হ্যাঁ, তাকে দেখিয়ে দিচ্ছি, এবং বর্দাকেও। মাস্তুতো ভাই কেবল চড়ে চড়েই হয় না, শিকারিতেও হতে পারে। উনিও একজন বড় শিকারী, আর আমিও বুঝি কিচ্ছু না। বন্দুকটা বাগিয়ে ধরলাম। আসুক না বেটা ভাল্লুক এইবার। ঝুড়িটা হাতে নেওয়ায় যতটা মনুষ্যত্বের মর্যাদা লাঘব হয়েছিল, বন্দুকে তার ঢের বেশি পুষিয়ে গেছে। আমাকে দেখাচ্ছে ঠিক বীরেরই মতন, অথচ দুঃখের বিষয় এই জঙ্গল পথে একজনও দেখবার লোক নেই। এই সময়ে একটা ভাল্লুককে দর্শকের মধ্যে পেলেও আমি পুলকিত হতাম। জঙ্গলে গিয়ে দেখি পাকা পাকা জামে গাছ ভর্তি। জাম দেখে জাম্বুবানের কথা আমি ভুলেই গিয়েছিলাম। এমন বড় বড় পাকা পাকা খাসা জাম! জিভ লালায়িত হয়ে উঠল। বন্দুকটা এক গাছে ঠেসিয়ে দু হাতে ঝুড়ি ভরতে লাগলাম। কতক্ষণ কেটেছে জানি না। একটা খসখস শব্দে আমার চমক ভাঙল। চেয়ে দেখি ভালুক। ভালুকটা পেছনের পায়ে ভর দিয়ে দাঁড়িয়েছে, এবং আমি যা করছি সেও সে কাজেই ব্যস্ত। এক হাত দিয়ে জামের একটা নিচু ডালকে সে বাগিয়ে ধরেছে, অন্য হাতে নির্বিচারে মুখে পুড়ছে কাঁচা ডাসা সমস্ত। আমি বিস্মিত হলাম বললে বেশি বলা হয় না, বোধহয় আমি ঈষৎ ভীতই হয়েছিলাম। হঠাৎ আমার মনে হলো, ভালুক দর্শনের বাঞ্ছা একটু আগে করেছি বটে, কিন্তু এখন দেখা না পেলেই যেন আমি বেশি আশ্বস্ত হতাম। ঠিক সেই মারাত্মক মুহূর্তেই আমাদের চারিচক্ষুর মিলন। আমাকে দেখেই ভালুকটা জাম খাওয়া স্থগিত রাখলো এবং বেশ একটু পুলকিত বিস্ময়ের সঙ্গে আমাকে পর্যবেক্ষণ করতে লাগলো। আমি মনে মনে সন্ত্রস্ত হয়ে উঠলাম। গাছে উঠতে পারলে বাঘের হাত থেকে নিস্তার আছে জানি, কিন্তু ভালুকের হাতে কিছুতেই পরিত্রাণ নেই। ভালুকরা গাছে উঠতেও ওস্তাদ। অগত্যা শ্রেষ্ঠ উপায় পালিয়ে বাঁচে। বন্দুক ফেলে যেতে দাদা নিষেধ করেছিল। বন্দুকটা বগল দাবাই করেই চোঁচা দৌড় দেবার মতলব করছি। দেখলাম সেও আস্তে আস্তে আমার দিকে এগোচ্ছে। আমি দৌড়লেই সে যে আমার পিছু নিতে দ্বিধা করবে না, আমি তা বেশ বুঝতে পারলাম। ভালুক জাতির ব্যবহার আমার মোটেই ভালো লাগে না। আমিও দৌড়াচ্ছি, ভালুকও দৌড়াচ্ছে। যদি এখনো বন্দুকটা না ফেলে দিই, তাহলে নিজেকেই এখানে ফেলে দিতে হবে। কিছু দূরে দৌড়ে ভালুকের পদশব্দ না পেয়ে ফিরে তাকালাম। সে আমার বন্দুকটা নিয়ে পড়েছে। ওটাকে নতুন রকমের কোনো খাদ্য মনে করেছে। কে জানে, সেটাও হতে পারে। আমিও স্তব্ধ হয়ে ওর কার্যকলাপ নিরীক্ষণ করছিলাম। ভালুকটা বেশ বুদ্ধিমান। অল্পক্ষণে এসে বুঝতে পারলো ওটা খাদ্য নয়, হাতে নিয়ে দৌড়াবার জিনিস। এবার বন্দুকটা হস্তগত করে সে আমাকে তাড়া করল। বিপদের উপর বিপদ।
এবার আমার বিপক্ষে ভালুক আর বন্দুক। ভালুকটা কিরকম শিকারী আমার জানা ছিল না। বন্দুকে ওর হাত অন্তত আমার চেয়ে খারাপ নয়, আগেই বলেছি। যা ভেবেছিলাম ঠিক তাই। কয়েক লাফ না যেতেই পেছনে বন্দুকের আওয়াজ। আমি চোখ কান বুজে শটান হয়ে শুয়ে পড়েছি, যাতে গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়। যুদ্ধের তাই রীতি কিনা। তারপর আবার দুরুম দারুম, আবার সেই বন্দুক গর্জন। আমি দুরু দুরু বক্ষে শুয়ে শুয়ে দুর্গা নাম করতে লাগলাম। ভালুক শিকার করতে এসে ভালুকের হাতেই না স্বীকৃত হয়ে যায়। আমি চোখ বুঝেও যেন স্পষ্ট দেখছিলাম ভালুকটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। অন্তত একটা কিছু যে হয়েছি সে বিষয়ে সে নিঃসন্দেহ। গুলির আঘাতে না যাই, ভালুকের আঘাতে এবার মৃত্যুই আমার। মৃত্যুর পূর্বক্ষণে জীবনের সমস্ত ঘটনা বায়োস্কোপের ফিল্মের মতনই মনশ্চক্ষের পর দিয়ে চলে যায় বলে একটা গুজব শোনা গিয়েছিল। সত্যিই তাই, এক্কেবারে হুবহু। ছোটবেলার পাঠশালায় পালিয়ে আম শিকার থেকে শুরু করে আজকের ভালুক শিকার পর্যন্ত প্রায় 400 পাতার একটা মোটা সচিত্র জীবন স্মৃতি আমার মনে মনে ভাবা, লেখা, ছাপানো, প্রুফ কারেক্ট করা, এমনকি তার 5,000 কপি বিক্রি অবধি শেষ হয়ে গেল। ঘাটটা ফিরিয়ে দেখি উমা, সে যে শটান চিৎপাত। সাহস পেয়ে উঠে দাঁড়ালাম। জীবন স্মৃতি রচনার পর আত্মীয় স্বজনের কথা আবার স্মরণে এলো। পরিবার আমার খুব সামান্য, একমাত্র মা এবং একমাত্র ভাই। সুতরাং সেই দুশ্চিন্তার সমাধা করাও খুব কঠিন হলো না। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, এর মধ্যে এত কাণ্ড হয়ে গেল। কিন্তু ভালুক বেটা এখনো এসে পৌঁছলো না তো। কি হলো তার? এতটা দৌড়ে ক্লান্ত হয়ে পড়লে নাকি? ঘাটটা ফিরিয়ে দেখি উমা, সে যে শটান চিৎপাত। সাহস পেয়ে উঠে দাঁড়ালাম। এই ভাল্লুকটা তো ভারী অনুকরণ প্রিয় দেখছি, কিন্তু নড়েও না চড়েও না। কাছে গিয়ে দেখলাম নিজের বন্দুকের গুলিতে নিজেই মারা গেছে বেচারা। বুঝলাম দারুণ দুঃখেই সে এক করুণ কাণ্ডটা করেছে। প্রথম দিন বৌদির ব্যবহারে সে লজ্জা পেয়েছিল, আজ আমার কাপুরুষতার পরিচয় সে এতটাই মর্মাহত হয়েছে যে আত্মহত্যা করা ছাড়া তার আর উপায় ছিল না। বন্দুক হাতে সগর্বে বাড়ি ফিরলাম। আমার জামহীনতা লক্ষ্য করে দাদার অসন্তোষ প্রকাশের পূর্বেই ঘোষণা করে দিলাম, বৌদির প্রতিদ্বন্দ্বী সেই ভাল্লুকটাকে আজ নিপাত করে এসেছি। কেবলমাত্র 2টো শট, ব্যাস, তাতেই খতম। দাদা বৌদি এমনকি খুঁকি পর্যন্ত দেখতে ছুটল। আমিও চললাম। এবার আর বন্দুকটাকে সঙ্গে নিলাম না। 5 জনের যাত্রা নিষেধ পাঁজিতে লেখা আছে। দাদা বহু পরিশ্রমে ও বৌদির সাহায্যে ভাল্লুকের ল্যাজটিকে দেহচ্যুত করে এই বৃহৎ শিকারের স্মৃতিচিহ্ন স্বরূপ সযত্নে আহরণ করে নিয়ে এলেন। এই সহযোগিতার ফলে দাদা ও বৌদির মধ্যে আবার ভাব হয়ে গেল। আপনি আত্মদান করে ভালুকটা দাদা ও বৌদির মধ্যে মিলন গ্রন্থি রচনা করে গেল। আর এই অসাধারণ মুহূর্তে সেই নতুন মহিমা নিয়ে আমার কাছে প্রতিভাত হলো। আমার রচনায় তাকে অমর করে রাখলাম। অন্তত আমার চেয়ে সে বেশি দিন টিকবে এটাই আশা করি। বাড়ি ফিরেই দাদা বললেন, অমৃতবাজার পত্রিকায় খবরটা পাঠিয়ে দিই। কি বলিস? A big wild bear was heroically killed by my young brother. এই কত রে? আমার এই কত তুমি তো জানোই। আমি উত্তর দিলাম, হুম, কমিয়ে আমার বয়স যখন 10-12 বছরের কাছাকাছি আনা গেল না, সাথে দাঁড় করানো তো দুঃসাধ্য ব্যাপার, তখন বাধ্য হয়ে ইয়াং এই বিশেষণের উপরই নির্ভর করে আমার বয়স অল্পতটা পাঠকের অনুমানের উপরেই ছেড়ে দেওয়া হলো। সেদিন আমার পাতে দুটো মুড়ো পড়ল। খুকি মাকে বলে রেখেছে তার মুড়োটা কাকামণিকে দিতে। আমিও আপত্তি করলাম না। ভালুকের আত্মবিসর্জনে যখন করিনি, খুকির মুড়ো বিসর্জনেই বা করব কেন? সবচেয়ে আশ্চর্য এই, আমার ঝোড়ের বাটির অস্বাভাবিক উচ্চতা দেখেও দাদা কিন্তু আজ ভ্রুক্ষেপও করলেন না। নমস্কার। গল্পটা কেমন লাগলো? গল্পটা ভালো লাগলে অনুগ্রহ করে একটা লাইক করতে ভুলবেন না।